নমস্কার, আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন বাজে রাত্রি প্রায় 11টা। যেহেতু কালকে আমরা যাব একটা বিয়ে বাড়িতে, সেজন্য আগের দিন মেহেন্দি লাগাতে বসেছিলাম। প্রথমে মাকে তো মেহেন্দি ভালোভাবে লাগিয়ে দিয়েছি, আর নিজের সময় পাইনি, সেজন্য এইটুকু সামান্য লাগানো গেছে। দেখুন, দেখতে দেখতে রাত পেরিয়ে গেল, এখন প্রায় সকাল। এখন বাজে প্রায় 6:30 বলতে পারেন, কিন্তু কুয়াশার কারণে 6:30টা বোঝাই যাচ্ছে না যে এখন 6:30 বাজছে। শীতকালের সময় কুয়াশার সাথে সাথে প্রচণ্ড শীতও পড়েছে, কিন্তু কি আর করা যাবে, আজ তো বেরোনোর কথা, তাই বেরোতেই হবে। এদিকে একটি ব্যাগ দেখতে পাচ্ছেন তো রেডি করা রয়েছে। এই ব্যাগটি হলো আমার। মা ওরাও যাবে, আমরা সকলেই যাব বাড়ির, কিন্তু মা ওরা যাবে পরের বাসে আর আমি যাব আগের বাসে। সেজন্য এখানে আমার ব্যাগটি এখানে তৈরি করে রাখা হয়েছে, মানে জিনিসপত্র বাগিয়ে রেখেছি আগের দিন রাত্রিবেলাতেই। সকালবেলায় ভাবলাম যদি সময় না পাই, ওই জন্য। দেখুন, ব্যাগের পরিমাণটা যেন ছোটো হয়ে গেছে, যেন মনে হচ্ছে জিনিসপত্রগুলো সব উপচে উপচে পড়বে। যাই হোক, দেখতে দেখতে ওই ছাদেও চলে এসেছি, মানে বাইরে চলে এসেছি আর কি। দেখতে পাচ্ছেন কুয়াশা কতটা পরিমাণ, এবং তারপরেই আমি একটু বাইরে গিয়ে দেখি যে রাস্তাটা কেমন অবস্থা। আর দেখুন, রাস্তাটাও পুরো কুয়াশায় ঢেকে গেছে। রাস্তায় যত লোক বেরোচ্ছে সব মাথায় বড় বড় টুপি আর না হলে গামছা বেঁধে বেরোচ্ছে। এখন তো এই সময় তো অনেক চাষিরা যায় সবজি বাজার, যেহেতু আমাদের এখান থেকে বাজার অনেক কাছে, তাই আর কি সকলে মিলে মাথায় কিছু ঢাকা দিয়ে যায়। আর তারপরে একটু ভিতরে চলে এলাম, ভাবছিলাম যদি কিছু জিনিস নিতে ভুলে গেছি। জানেন তো, আমার একটা মন্দ দোষ রয়েছে। যাওয়ার সময় মনে হবে সমস্ত জিনিসই ব্যাগের মধ্যে আছে, কিন্তু হঠাৎই গিয়ে দেখবো যে কোনো একটা জিনিস নিতে ভুলে গেছি, আর যে জিনিসটা নিতে ভুলে যাবো সেটাই সব থেকে বেশি দরকার। এমনটা আশা করি সকলের সাথেই হয়, আমার সাথে তো বিশেষ করে হয়। তাই মা বললো ব্যাগটা আরেকবার করে দেখে নেয়। তাই ব্যাগটি গুছিয়ে আবারও চলে যায় বাইরে। আর বাইরে এসে দেখি ছোট্ট কুকুরটা দাঁড়িয়ে রয়েছে আমার অপেক্ষায়। জানেন তো, বাইরে বেরোতেই ছুটে চলে আসে। তাই ভাবলাম আগের দিনের বেঁচে যাওয়া রুটি একটা ওকে দিই। তারপরে একটু গরম গরম চা খেয়ে নিলাম। বাসে যাতায়াত করলে সচরাচর আমি খাবার খাই না, কারণ কি আমার বাসে খুব অস্বস্তি হয়। তাও একটু সামান্য চা আর দুটো বিস্কুট খেয়ে নিলাম, যেহেতু মা বললো না খেয়ে বেরোতে দেবো না, তাই আর কি। আর এদিকে গিফটটাও রেডি করা রয়েছে, যেহেতু বিয়েতে যাব তাই গিফট তো রেডি করে রাখতে হবে। আর দেখুন, যেতে যেতেই ঘর দুয়ারে ব্যাগটি নামিয়ে দিয়েছি, ভাবলাম এখান থেকে নিয়ে যেতে সুবিধা হবে, তাই আর কি। আর এদিকে ঠাকুমা দিচ্ছে ঘর ঝাঁট, এবং কি বাইরে এসেছে। আর দেখুন কীরকম অবস্থা। চলুন এরপর যাওয়া যাক। ব্যাগটা খুবই ভারী হয়েছে, যেহেতু ছোট্ট ব্যাগটা শুধু দেখতেই ছোট, কিন্তু জিনিসপত্র তো ভরে ভরে রয়েছে। ভাবছিলাম আরও একটা ব্যাগ হবে, কিন্তু আমি একাই তো পারবো না, তাই মা বললো এই একটা ব্যাগই কর, বেশি করিস না। চলুন রাম রাম বলে এরপর বেরোনো যাক। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন রাস্তার কীরকম অবস্থা, চারিদিকটা পুরো ঢেকে গেছে কুয়াশায়। স্কুলটাও সুদ্ধা ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন সামনে কিছু দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন ধোঁয়া একটা ধেয়ে আসছে। তো তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা একটা বাস পেয়ে যাই, ওই বাসটায় চেপে পড়ি। এই বাসটাতে আমার মেসো মাসি এবং আমি এবং আমার দুই বোনও ছিল, মানে বোন নয়, এক দিদি আর এক বোন, ওরা আমার মাসির মেয়ে। আমি ওদের সাথেই যাব, যেহেতু আমাদেরকে দুটো বাস চেঞ্জ করতে হবে। আমি প্রথমে বাঁকুড়া যাব এবং বাঁকুড়া থেকে নটরা যাব। তো বলেই ফেললাম যে আমার দিদির বাড়ি নটরা। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা ছাতনার চণ্ডীদাসটা বটে, বলতে পারেন বাসুলি মন্দির। এটা রাস্তার ধারে বাসুলি মন্দির, ছাতনায় দুটো বাসুলি মন্দির রয়েছে। তো এটা হলো রাস্তার ধারে বাসুলি মন্দির। দেখুন চারিদিকটা পুরো কুয়াশায় ঢেকে গেছে, যেখানেই লোকজন দেখবেন লোকজনের কম আর কুয়াশার পরিমাণ বেশি। আর কুয়াশার কারণে বাসের আয়নাটা দেখুন, কাঁচটা পুরো একদম ঢেকে গেছে একদম। কী আর করবো। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা ফাইনালি বাঁকুড়া চলে আসি। প্রথমে বাঁকুড়া ডাঙ্গাতে অনেকজন লোক খালি হয়, যেহেতু মাসি আসছিলো, সেই জন্য সিটটা আমার জন্য প্রথম থেকে বুকিং করা ছিল, মানে বলতে পারেন সিটটা রাখা ছিল, তাই আর কি। তো দেখুন দেখতে দেখতে আমরা বাস স্ট্যান্ড পর্যন্ত চলেও এলাম। এরপর চলুন বাস থেকে নামা যাক। অনেকটা তো সময় হয়ে গেল, প্রায় 45 মিনিট সময় লাগলো। এরপর নটরা যেতে আরও সময় লাগবে। শুধু এখান থেকে বাসে করে নটরা গেলে হবে না, ওখানে আবার টোটোও ধরতে হবে। তো চলুন যাওয়া যাক। এই তো দেখতে দেখতে আমরা চলে আসছি। তো চলুন। যেহেতু বাস স্ট্যান্ড ঢুকতে চলেছে, তাই বাসটা খুব স্লো করে দিয়েছে, অনেকটা ধীরে ধীরে চলছে। সময়টা যেন মনে হচ্ছে পেরোতেই চাইছে না। এতক্ষণ ধরে সিটে বসে থাকতে কি ভালো লাগে, আর যখন বসতে মন যায় তখন আর সিটই পাওয়া যায় না, আর যখন সিট পায় তখন মনে হয় কখন একটু নামবো। এই তো ফাইনালি নেমে গেছি।
এরপর নেক্সট বাসের জন্য আমরা অপেক্ষা করছি। তো ব্যাগগুলো এখানে রেখে দিয়েছি। আমার তো মাত্র একটি ব্যাগ, কিন্তু মাসি ওদের তিনটে ব্যাগ। আর দেখুন বাস স্ট্যান্ডটাও পুরো ফাঁকা। এই বাস স্ট্যান্ডে আপনি যদি 1-1:30টার সময় আসেন প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু এখন পুরো ফাঁকা। ঠান্ডার কারণে সকালে কেউ মনে হচ্ছে আর বেরোয় না, শুধু আমরাই বেরিয়েছি বিয়ে বাড়িতে যাব বলে। যাই হোক, নেক্সট বাসেও আমরা চেপে গেলাম। আর দেখুন এই বাসটা পুরো ফাঁকা। ড্রাইভার কাকু বলছিল যে কিছুক্ষণ পর নাকি বাসটা পুরো ভিড় হয়ে যাবে। প্রথম দিকে তো পেছনের দিকে বসতে বলছিল, কিন্তু তারপর আমরা ফাইনালি সামনের দিকেই বসি। তারপর বসতে বসে ফাঁকা দেখছিলাম, তারপর কিছু লোক আসে। তো ফাইনালি আমরা বেশ খানিকটা জার্নি করার পর বিয়েবাড়িতে পৌঁছে যাই। বিয়েবাড়িতে এসে দেখি চারিদিকে চলছে শুধু সাজগোজ। বিয়েবাড়ি মানে তো সাজগোজের দিন, আর পুজো পার্বণ এই সমস্ততে তো সবাই সাজে। বিশেষ করে প্রত্যেকটা রুমেই দেখছি শুধু ভিড়, কোনো রুমই ফাঁকা পাওয়া যাচ্ছে না। কিন্তু কী আর করা যাবে। তারপর ফাইনালি মুড়ি টুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে চলে আসি। আর এই তো এসে দেখি মাও চলে এসেছে। মা যেহেতু পরের বাসে আসবে, আমাদের বাসটা আসার ছিল, আমরা পৌঁছেছি 10:30 নাগাদ, আর মা ওরা পৌঁছেছে 11:30 নাগাদ। তারপরে কি মাকেও পাঠিয়ে দিলাম খাওয়া দাওয়া করতে। মাও চলে গেছে খাওয়া দাওয়া, আর এদের খাওয়া দাওয়া চলছে ছাদে। যেহেতু রুমে অনেক ভিড়, সেই জন্য নিচে কোথাও খাওয়ার ব্যবস্থা হয়নি, সব খাওয়া দাওয়া ওপরেই হয়েছে ব্যবস্থা। তারপর কি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও নিচে চলে আসি। আর ওধারে যেহেতু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু মায়ের এখনও কমপ্লিট হয়ে ওঠেনি, তাই মা ছাদেই রয়েছে। আর এই তো এসেই আমিও একটু রেডি হয়ে গেছি। যেহেতু গায়ে হলুদের ব্যাপারে কোনো কিছু ভাবিনি, যেহেতু ব্যাগটা খুবই ছোটো ছিল, তাই আর কি যে ড্রেসটা পরে এসেছিলাম সেই ড্রেসটা পরেই আমি রয়ে গেছি। আর এইদিকে এখন চলছে ফটোশ্যুট। সকলেই ফটো তুলতে আর রিল বানাতে যা ব্যস্ত, কী আর বলবো। এখনকার এই ফটো তোলার দিনে ফটো তোলার সুযোগই পাওয়া যায় না। দেখতেই পাচ্ছেন ক্যামেরাম্যানও শুদ্ধা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে। ওই যে সকলের ফোন রয়েছে, সকলেই ফোনে বলছে ছবি তুলবো। কেউ তো আবার রিল বানাতেও ব্যস্ত। বাবারে বাবা, এত ভিড় যে কী আর বলবো। একটা ছবি যে তুলবো তারও সুযোগ হয়ে উঠছে না। কী আর করা যাবে, এই সময় তো সকলের ছবি তোলার সুযোগ। বড়োদের সাথে ছোটোদের সাথে সকলের সাথে ছবি তুলবে, তবেই তো সেগুলো পুরনো স্মৃতি হয়ে পরে দেখতে কুলোবে, তাই না? যাই হোক, সকলেই ছবি তোলা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন চারিদিকটা কি সুন্দর লাগছে, হলুদ লাগছে। ছেলেরা হলুদ পাঞ্জাবি পরেছে, আর মেয়েরা হলুদ শাড়ি পরেছে, আর মাথায় একটা করে হলুদ রঙের ফুল গুঁজেছে। কী আর করা যাবে, আমার তো কিছু প্ল্যান ছিল না। বলতে পারেন কাল রাতেই বিছানাটা বাগিয়েছিলাম, মানে বিছানাও বাগিয়েছিলাম প্লাস জামা কাপড়ও বাগিয়েছিলাম, সেই জন্যই আর কি। যাই হোক, ওই যে দেখতে পাচ্ছিলেন দুইজন দাঁড়িয়েছিল, ওরা হলো আমার দিদি জামাইবাবু আর পুচকি। তো আজকে ব্লগ এখানে শেষ করলাম। দেখা